হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি থার্ড সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এলসিসি বেঙ্গলি পেপার থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়টি হচ্ছে ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান বা উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না, অর্থাৎ যে ধ্বনি অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। আবার বলা যায়, যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ করার সময় আমরা দেখতে পাব কোথায় এবং কি পরিমাণ বাধা দেওয়ার ফলে ব্যঞ্জনধ্বনিটি সৃষ্টি হয়েছে, তার উপরে ব্যঞ্জনের শ্রেণীকরণ অনেকটাই নির্ভর করে। অর্থাৎ বাধার স্থান ও বাধার মাত্রা এই দুটি বিষয় ব্যঞ্জনের শ্রেণীবিভাগ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। এবার হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ। বাংলার অধিকাংশ ব্যঞ্জন উচ্চারিত হয় মুখবিবরে, অর্থাৎ বাংলার ব্যঞ্জনগুলি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়। শ্বাসবায়ু এই বাধা অতিক্রম করে প্রবাহিত হওয়ার সময় ব্যঞ্জনগুলি উচ্চারিত হয়। শ্বাসবায়ুকে বাধা দেওয়ার কাজটি করে মূলত দুটি অঙ্গ, জিহ্বা ও নিচের ঠোঁট। শ্বাসবায়ুকে বাধা দেওয়ার জন্য জিহ্বা বা নিচের ঠোঁট উপরে উঠে কোনো একটি স্থান স্পর্শ করে অথবা কাছাকাছি যায়। জিহ্বা ও নিচের ঠোঁটকে এই কারণে উচ্চারক অঙ্গ বলে এবং উচ্চারক অঙ্গ যে স্থানকে স্পর্শ করে অথবা যে স্থানের কাছাকাছি যায় সে স্থানকে বলে উচ্চারণ স্থান। আমরা এখন বাকযন্ত্রের প্রধান উচ্চারণ স্থানগুলো চিনে নেব এবং একই সঙ্গে এইসব স্থানে উচ্চারিত ব্যঞ্জনগুলি জেনে নেব। যেমন ক বর্গ, খ বর্গ এরকম আছে। দেখো এখানে অঘোষ এবং অল্পপ্রাণ, এটা তারপরে অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ, ঘোষ নাসিক্য। মানে বর্ণের প্রথম বর্গটা হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয়টা হচ্ছে মহাপ্রাণ, তৃতীয়টা হচ্ছে অল্পপ্রাণ, চতুর্থটা হচ্ছে মহাপ্রাণ, আর পঞ্চম যে বর্গটা সেটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। তো অল্পপ্রাণ প্রথম এবং তৃতীয় যে বর্গগুলো থাকে সেগুলো হচ্ছে অল্পপ্রাণ, আর দ্বিতীয় চতুর্থ হচ্ছে মহাপ্রাণ, আর পঞ্চমটা নাসিক্য। আর ঘোষ কোনটা? অঘোষ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বর্গ হচ্ছে অঘোষ ধ্বনি, আর তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ঘোষ ধ্বনি। ঠিক আছে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হচ্ছে ঘোষ ধ্বনি। এবার ক হচ্ছে কণ্ঠ। এগুলো আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণগুলো, ক থেকে ম। তারপরে তালব্য, চ ছ বর্গীয় ঝ ওগুলোকে বলে তালব্য বর্ণ। মূর্ধন্য বর্ণ ট ঠ ড ঢ মূর্ধন্য। তারপরে দন্ত বর্ণ ত থ দ ধ দন্তান্ন। এগুলো উচ্চারণের সময় দন্ত মানে কি দাঁতকে যখন স্পর্শ করে জিহ্বাটা তখন। ওষ্ঠ প ফ ব ভ ম, এগুলো ওষ্ঠ বর্ণ, আমরা সবাই জানি। এবার কণ্ঠ ব্যঞ্জন বলতে কি? কণ্ঠ হলো আমাদের মুখবিবরের সবচেয়ে ভিতরের দিকের উপরের অংশ, অর্থাৎ মুখের যেটা ছাদ তার একেবারে পিছন দিকটাকে কণ্ঠ বলে। এখানে কোনো ধ্বনি উচ্চারণ করার জন্য জিহ্বার পিছন দিকটা এখানে স্পর্শ করে বা কাছাকাছি যায়। এই স্থানে উচ্চারিত ব্যঞ্জনগুলিকে বলে কণ্ঠ ব্যঞ্জন। বাংলায় ক খ গ ঘ ম এই ব্যঞ্জনগুলি কণ্ঠ ব্যঞ্জন। এই যে কি ক খ গ ঘ ম এগুলো হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। ঠিক আছে, এরপরে হচ্ছে তালব্য ব্যঞ্জন। আমি এই জন্য ছকটা আগে দেখিয়ে নিলাম তোমাদের। তালু হলো মুখগহ্বরের উপরের সামনের অংশটি। দাঁতের গোড়ায় যে উঁচু মতো অংশটা আছে তার থেকে একটু পিছিয়ে গেলে যে অপেক্ষাকৃত নিচু অংশটা পাবো সেটাই তালু।
কোনো ব্যঞ্জনকে উচ্চারণ করার জন্য জিহ্বার সামনের দিকের উপরের অংশ তালুতে স্পর্শ করে বা কাছাকাছি যায়। এখানে উচ্চারিত ব্যঞ্জনগুলিকে বলে তালব্য ব্যঞ্জন। বাংলায় চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ল, তালিবাস এগুলি তালব্য ব্যঞ্জনের উদাহরণ। এরপরে হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধা হলো তালুর সবচেয়ে উঁচু অংশ। এটি তালুর পিছনের অংশ এবং কণ্ঠের সামনের অংশ। এখানে স্পর্শ করার জন্য জিহ্বার ডগার অংশটি ব্যবহার করতে হয়। এখানে স্পর্শ করার জন্য জিহ্বার ডগা উল্টে নিয়ে জিহ্বার তলার অংশটা দিয়ে স্পর্শ করতে হয়। মূর্ধায় উচ্চারিত ব্যঞ্জনগুলিকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। বাংলায় মূর্ধন্য ব্যঞ্জনগুলি হল ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ঢস্নরা, ঢস্নরা, মূর্ধন্য। এবার হচ্ছে দন্ত ব্যঞ্জন। দন্ত মানে হচ্ছে দাঁত। এখানে ধ্বনি উচ্চারণ করার জন্য জিভের ডগা দাঁতে স্পর্শ করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃত স্পর্শ দাঁতের গোড়ায় বা দন্তমূলে হয়ে থাকে। ব্যক্তিগত অভ্যাসও এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দন্তে উচ্চারিত ধ্বনিগুলি দন্তধ্বনি নামে পরিচিত। বাংলায় দন্ত ব্যঞ্জনগুলি হলো ত, থ, দ, ধ, দন্তান্ন। দেখো উচ্চারণ করার সময় দেখো জিহ্বাটা তোমাদের দাঁতের মধ্যে স্পর্শ করে, ত, থ, দ, ধ, দন্তান্ন। এরপর হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ বলতে বোঝায় উপরের ঠোঁট। নিচের ঠোঁটের পোশাকি নাম অধর। অধর ওষ্ঠকে স্পর্শ করে শ্বাসবায়ুকে বাধা দিয়ে যে ব্যঞ্জনগুলি সৃষ্টি করে তাদের ওষ্ঠ ব্যঞ্জন বলে। বাংলায় ওষ্ঠ ব্যঞ্জনগুলি হল প, ফ, ব, ভ, ম এবং অন্তস্থ ব। এগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। এছাড়াও আর একটি স্থানে ব্যঞ্জনের উচ্চারণ সম্ভব, সেটি হলো কণ্ঠনালী। বাংলায় কণ্ঠনালীয় ব্যঞ্জন একটি, সেটি হলো হ। এটি হচ্ছে কণ্ঠনালী, হ। আজকের নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে, মানে আমার যে ভিডিওগুলি আমি দিচ্ছি তোমাদের, সেগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ঠিক আছে, আজ এখানে রাখছি। ধন্যবাদ।